ইরানের হাতে 2 বছর একেবারে নির্বিঘ্নে কোনো রকমের অভাব অনটন ছাড়াই, অস্ত্রের কোনো ঘাটতি ছাড়াই যুদ্ধ পরিচালনা করতে পারে, যুদ্ধ টেনে নিয়ে যেতে পারে। যে ইরানে হামলার জন্য সৌদি আরবের একটি বিশেষ উদ্যান রয়েছে। আমার ছোট ছেলে সাজিদুল ইসলাম ইফতি, ডাক্তার ইফতি, সে ওখানে তেহরান মেডিকেল ইউনিভার্সিটিতে মেডিকেলে পড়ে, এবার মেডিকেল 4th ইয়ারের স্টুডেন্ট সে। আপনার কাছে জিজ্ঞাসা যে আমেরিকা এবং ইসরায়েল মিলে যে ইরানের উপরে হামলা চালাচ্ছে, এতে পশ্চিমা অন্য দেশগুলো, ইউরোপের অবস্থান কি, বিশেষ করে আপনার ফ্রান্সের অবস্থান কি? সৌদি আরব থেকে যিনি যুক্ত হয়েছেন মাহমুদুল হাসান পরশ, তাকে জিজ্ঞেস করেছিলাম। আমাদের দেশের পত্রপত্রিকায় যে নিউজটা বের হয়েছে যে সৌদি যুবরাজের ইন্ধন আছে ইরানের উপরে হামলায়, আপনি একজন সাংবাদিক, সিনিয়র সাংবাদিক হিসেবে আপনার কাছে এই বিষয়ে কোনো তথ্য কি আছে? ইরানের হাতে 2 বছর একেবারে নির্বিঘ্নে কোনো রকমের অভাব অনটন ছাড়াই, অস্ত্রের কোনো ঘাটতি ছাড়াই যুদ্ধ পরিচালনা করতে পারে, যুদ্ধ টেনে নিয়ে যেতে পারে। 2 বছর। 2 হচ্ছে, আমরা এরই মধ্যে বিভিন্ন রকমের গণমাধ্যম থেকে দেখেছি যে ইরানের কতগুলো মিসাইল সিটি আছে এবং কি কি সেখানে আছে, কি অবস্থা, সব তো আর দেখায়নি, হয়তো তারা একটা অংশ দেখিয়েছে। কেমন আমরা যেগুলো দেখেছি সেটা কতটুকু আর দেখিনি কতটুকু, সেটা একটা প্রশ্ন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আমরা আলোচনা করতে চাই আজকে যে ইমাম খোমেনির মৃত্যুর পরে যে পরিস্থিতি তৈরি হয়েছে ইরান এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে, যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতি সম্পর্কে সর্বশেষ তথ্যগুলো আপনাদেরকে জানাতে চাই। এজন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আজকে আমার সাথে উপস্থিত আছেন সিরাজুল ইসলাম। তিনি সাবেক সম্পাদক রেডিও তেহরান এবং যিনি প্রায় 10 বছর ইরানে বসবাস করার অভিজ্ঞতাও ওনার আছে। এছাড়া আমাদের সাথে আরো একজন অতিথি যুক্ত হবেন, তিনি হচ্ছেন ডক্টর কামরুজ্জামান নাবিল। কিছুক্ষণের মধ্যে তিনি আমাদের সাথে যুক্ত হবেন। তিনি ইরানে পড়াশোনা করেছেন। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন আরো সহকর্মী আমাদের, সাইফুর রহমান, তিনি দুবাই থেকে যুক্ত হয়েছেন। ইরান, তিনি গালফ নিউজের সাবেক বিজনেস এডিটর হিসেবে কাজ করেছেন। এছাড়া বাহরাইন থেকে আছেন আমাদের সঙ্গে আনোয়ার হোসেন সর্বশেষ, এবং বাহরাইন থেকে আরো একজন যুক্ত আছেন, তিনি হচ্ছেন মোহাম্মদ মিজান, তিনি ব্যবসা করেন। এবং সৌদি আরবের রিয়াদ থেকে আমাদের সাথে যুক্ত আছেন মাহমুদুল হাসান পরশ, এবং প্যারিস থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন ইয়াসির আরাফাত খোকন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ। ইমাম খোমেনির মৃত্যুর পরে জনাব সিরাজুল ইসলাম, আপনাকে দিয়ে আলোচনার সূত্রপাত করতে চাই যে ইমাম খোমেনির মৃত্যুর পরে ইরানের যে পরিস্থিতি তৈরি হয়েছে, এখন আসলে ইরান কোন দিকে যাচ্ছে? আপনার কাছে কি তথ্য আছে? আপনি কি মনে করছেন? আপনাকে ধন্যবাদ বাংলা ভিশনের দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে এই আলোচনায় যারা যুক্ত হয়েছেন তাদের সবাইকে। আলী খামেনি ইরানের সর্বোচ্চ নেতা, যিনি ইরানের বিপ্লবের একটা সবচেয়ে বড় অংশ তিনি নেতৃত্ব দিয়েছেন। এই অর্থে যে বিপ্লব সফল হয়েছে 1979 সালে, বিপ্লবের নেতা ছিলেন ইমাম খোমেনি। তিনি ইন্তেকাল করলেন 1989 সালে, 10 বছরের মাথায়। এরপর থেকে আজ পর্যন্ত এই যে বিপ্লবের কর্মকাণ্ড, বিপ্লবী সরকারকে টেনে নিয়ে যাওয়া, বিপ্লবী জনগণকে নিয়ে যাওয়া, প্রচন্ড রকমের নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ, কূটনৈতিক চাপ, আন্তর্জাতিক চাপ, দেশের ভেতরে বিভিন্ন রকমের নাশকতা, আঞ্চলিক ভূ রাজনীতির যে জটিল সমীকরণ, এত কিছুর ভেতর দিয়ে এই ইরানকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে টেনে নিয়ে গেছেন যিনি গত কালকে শহীদ হলেন, আয়াতুল্লাহ আলী খামেনি। আয়াতুল্লাহ আলী খামেনি নেতৃত্ব দেওয়ার কারণে আজকে আমরা দৃশ্য তো যা দেখছি, আজকে ইরান এই পজিশনে কতটা ইরান কতটা শক্তিশালী হয়েছে সামরিক দিক দিয়ে, রাজনৈতিক অর্থনৈতিক দিক দিয়ে, ডিপ্লোম্যাটিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কতটুকু অবস্থা তৈরি করতে পেরেছে, সেটা আমরা সবাই দেখছি। এই প্রেক্ষাপটে সর্বোচ্চ নেতা আলী খামেনির ইন্তেকাল, শহীদ হয়ে যাওয়া, মরে যাওয়া, মারা যাওয়া, যাই বলি না কেন, এইটাই এই মুহূর্তে নিশ্চয়ই ইরানের জন্য একটা গ্যাপ। বাট এটাও আমাদের মনে রাখতে হচ্ছে যে তার বয়স হয়েছিল প্রায় 90 বছরের কাছাকাছি, প্লাস তারও তো স্বাভাবিকভাবে মৃত্যু তো হতে পারতো, এর আগেও হতে পারতো। তো সেক্ষেত্রে তার চলে যাওয়া ইরানের জন্য যে বিগ কোনো ফ্যাক্টর ব্যাটার হয়ে দাঁড়াবে, নেগেটিভ কোনো
ইম্প্যাক্ট ফেলবে ইরানের রাজনীতিতে, ইরানের সরকার ব্যবস্থায়, আমি মনে করি মানে শূন্যতা তৈরি হবে না বলে শূন্যতা তৈরি হবে। পলিটিক্যাল যে ভ্যাকুয়াম তৈরি হওয়ার একটা আশঙ্কা থাকতে পারতো, সেটা তৈরি হবে না। এরই মধ্যে অস্থায়ী সর্বোচ্চ নেতা নিয়োগ করা হয়েছে এবং একটা 3 সদস্যের একটা কাউন্সিল গঠন করা হয়েছে এবং সাংবিধানিক প্রক্রিয়ায় খুব শর্ট টাইমে স্থায়ী সর্বোচ্চ নেতা নিয়োগ করা হবে তাদের সিস্টেম মতো। তাদের সিস্টেম মতো বলতে শিয়া মাযহাবের বেলায়েতে ফাকি এই সিস্টেমটা অনুসরণ করে সেই অনুযায়ী সাংবিধানিকভাবে তারা সেটা করবে। তো সর্বোচ্চ নেতার ইন্তেকালের পরে বা শাহাদাতের পরে ইরান তার মতোই এগিয়ে যাবে, ইরান পথ হারাবে না, তার গতি থামবে না। এবং যে যুদ্ধ চলছে, আশঙ্কা বা অনেকের প্রশ্ন যে এই যুদ্ধ কি থেমে যাবে, না, এই যুদ্ধ থামবে বলে মনে হয় না। ইরানের পরিষ্কার আজকেই ঘোষণা যে কোনো রকমের যুদ্ধবিরতিতে তারা যাবে না এখন, এবং তারা আমেরিকার সাথে কোনো আলোচনায় যাবে না। আলোচনায় যাবে না কেন সেটা আমি এক বাক্যে বলি যে 12ই জুন, জুন মাসে 12 দিনে যে যুদ্ধ হয়েছে, সেই সময় যেদিন নেক্সট রাউন্ড আলোচনা হবে তার একদিন আগে ইসরায়েল হামলা চালালো এবং ডোনাল্ড ট্রাম্প বলেন যে আমার অনুমতি নিয়ে হামলা চালিয়েছে, আমি অনুমতি দিয়েছি, আমি অর্ডার দিয়েছি। আবার এই সময় সোমবারে, আজকে মঙ্গলবার নাকি আজকে সোমবার, আজকেই সম্ভবত সোমবার, আজকেই আলোচনা হওয়ার কথা ছিল জেনেভায়, ভিয়েনায়, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়। অথচ তার 2 দিন আগে কিন্তু হামলা চালিয়ে দিল এবং এবার আমেরিকা ইসরায়েল একদম সম্মিলিত ভাবে এবং এই হামলার ভিত্তিতে সর্বোচ্চ নেতাকে হত্যা করলো। শুধু তাই না, আরো অনেক গুরুত্বপূর্ণ কর্মকর্তা, মন্ত্রী, মিনিস্টার, সেনা কর্মকর্তা, বেসামরিক লোকজন, পারিবারিক লোকজন অনেককেই হত্যা করেছে। এইগুলো অন্যায়ভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এই কাজগুলো করা হয়েছে। সেক্ষেত্রে ইরান বারবার দেখছে যে আমরা যতবারই আলোচনা যাই, সেই আলোচনা তো কোনো মূল্য দেওয়া হয় না, কোনো তারা মিনিমাম সম্মানটুকু রাখে। সেক্ষেত্রে এখন আর আমেরিকার সাথে তাদের কোনো আলোচনা নেই, সম্ভবত যুদ্ধের ভেতর দিয়েই এর একটা চূড়ান্ত ফয়সালা হবে। কিন্তু সেক্ষেত্রে ইরান কত দূর পর্যন্ত যাবে, যেখানে যেতে পারবে? কারণ হচ্ছে তাদের যে রসদ আছে, আমি বলছি যে অস্ত্রশস্ত্র যা আছে সেটা কতটুকু, কি পরিমাণ আছে? এটা অনেক বড় প্রশ্ন, খুবই সময় উপযোগী প্রশ্ন। এই মুহূর্তে মানুষ এটাই জানতে চায় যে ইরান তো অনেকগুলো দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে, ইসরায়েলের সাথে যুদ্ধ করছে, আমেরিকার সাথে যুদ্ধ হচ্ছে এবং এটা ক্রমেই ছড়িয়ে পড়ছে। তো এটার পরিণতি কি, কতদূর পারবে? আমি বলি গত পরশুদিন যেদিন যুদ্ধ শুরু হয়েছিল সেই দিনই ইরানের একজন সেনা কমান্ডার সাম সর্দার, কি যেন সর্দার আব্বাসি বা এই টাইপের একটা নাম, তিনি ঘোষণা দিয়েছেন যে এই যে গতিতে যুদ্ধ শুরু হলো, এইভাবে যদি যুদ্ধ চালাতে যায় তাহলে ইরানের হাতে 2 বছর একেবারে নির্বিঘ্নে, কোন রকমের অভাব অনটন ছাড়াই, অস্ত্রের কোনো ঘাটতি ছাড়াই যুদ্ধ পরিচালনা করতে পারে, যুদ্ধ টেনে নিয়ে যেতে পারে। 2 বছর। 2 হচ্ছে আমরা এরই মধ্যে বিভিন্ন রকমের গণমাধ্যম থেকে দেখেছি যে ইরানের কতগুলো মিসাইল সিটি আছে এবং কি কি সেখানে আছে, কি অবস্থা, সব তো আর দেখায়নি, হয়তো তারা একটা অংশ দেখিয়েছে। কেমন আমরা যেগুলো দেখেছি সেটা কতটুকু আর দেখিনি কতটুকু, সেটা একটা প্রশ্ন। সেক্ষেত্রে ইরান জানে এবং যে সিচুয়েশন বহু বছর ধরে তাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছিল, সেই জায়গা থেকে সে জানতো বা জানে যে আমাকে লড়াই করেই বেঁচে থাকতে হবে। লড়াই করে যখন বাঁচতে হবে তাহলে লড়াইয়ের রসদটা আমাকে হাতে রাখতে হবে। সেই রসদ নিয়েই আমার বিশ্বাস ইরান শুরু করেছে এবং ইরানের রসদ ফুরিয়ে যাওয়ার প্রশ্ন তো একদম তাৎক্ষণিকভাবে আসছে না। এই কারণে যে ইরানের যে ইন্ডাস্ট্রি থেকে এগুলো এতদিন বানিয়েছে সেগুলো তো আছে, সেখান থেকে তৈরি করার সুযোগ তো থাকবে। এটা গেলে এক। পাশাপাশি তার যে মিত্র দেশ আছে, এখন তো ইরান বিশ্বে মিত্রহীন, বন্ধুহীন রাষ্ট্র। তার সাথে চীন আছে, রাশিয়া আছে এবং তাদের এই দুটো দেশের সাথে 25 বছরের কৌশলগত চুক্তি আছে। এবং আপনি নিশ্চয়ই বোঝেন যে কৌশলগত চুক্তির মানেটা মনে হয় কয়েক মাস আগে 2025 সালে 2024 সালে এই অল্প কিছুদিনের ভেতরে চীন এবং রাশিয়ার সাথে চুক্তি হয়েছে এবং এই চুক্তির আওতায় এই চুক্তি শুধুমাত্র সামরিক চুক্তি না, এটা সর্বব্যাপী চুক্তি, সব ধরনের, সব ক্ষেত্রে এই 2 দেশের সাথে ইরানের সহযোগিতা থাকে। এবং আরো একটা ব্যাপার হচ্ছে যে ইরান, রাশিয়া, চীন, আমেরিকান নেতৃত্বাধীনে ইউনিপোলার বিশ্ব ব্যবস্থা গড়ে উঠেছে। এই ইউনিপোলার বিশ্ব ব্যবস্থাকে বানচাল করে দিয়ে মাল্টিপোলার বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে চায় ইরান, রাশিয়া, চীন। এই কারণে তারা একটা বলয় গড়ে তুলেছে। সেই বলয়ে সামরিক সহযোগিতা যেমন প্রয়োজন, তেমনি অর্থনৈতিক সহযোগিতা প্রয়োজন, তেমনি কূটনৈতিক সহযোগিতা প্রয়োজন, সব রকমের সহযোগিতা প্রয়োজন। এই জন্যই এই কৌশলগত চুক্তি হয়েছে চীন এবং রাশিয়ার সাথে ইরানের।
তো এই সমস্ত জায়গা থেকে আমরা বলতে পারি যে ইরান যে রসদ নিয়ে নেমেছে সেটা যথেষ্ট পর্যাপ্ত রসদ নিয়েই নেমেছে, দীর্ঘদিন যুদ্ধ পরিচালনা করতে পারবে, মিত্রদের কাছ থেকে পাবে। অন দ্য আদার হ্যান্ড, শুধু এই যুদ্ধে তো ইরানের রসদ ফুরবে না, রসদ তো ইসরায়েল আমেরিকারও ফুরবে। আমেরিকা ইউক্রেন যুদ্ধে সরাসরি জড়িত, অস্ত্র দিয়ে, সামরিক সরঞ্জাম দিয়ে ইসরায়েলকে দিয়েছে। ইসরায়েল গত 2-2.5 বছর ধরে হামাস, হিজবুল্লাহ, লেবানন, ইরানের সাথে এবং ইয়েমেনের সাথে, ইরানের সাথে যুদ্ধে জড়িত, ইরাকের সাথে যুদ্ধে জড়িত, সিরিয়ায় তাকে হামলা চালাতে হয়েছে দীর্ঘদিন। তো সবকিছু মিলে ইসরায়েলের স্টক পাইল কত, তারও তো রসদ ফুরবে। এবং আমরা তো এরই মধ্যে খবর পাচ্ছি যে তারা আলোচনার কথা বলছে, ইরান বলছে যে কোনো আলোচনা হবে না। তার মানে আগের বার 12 দিনের যে যুদ্ধ, সেই যুদ্ধ কিন্তু ইরান যুদ্ধবিরতি করেনি, যুদ্ধবিরতির জন্য ইসরায়েল এবং আমেরিকা চাপাচাপি করেছিল, এবং এক পর্যায়ে কূটনৈতিক কূটনৈতিক দিকটা বিবেচনা করে ইরান সেই সময় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এখন তো যুদ্ধবিরতিতে সহজে রাজিও হবে না। ইরান আগেই ঘোষণা দিয়েছে যে যদি এবার যুদ্ধ শুরু করা হয় তাহলে তারা যুদ্ধ শুরু করবে, শেষ আমরা করব, এবং এবার একটা ফায়সালা করে তারপরে শেষ করা হবে। সেক্ষেত্রে অনেক তারা যুদ্ধ টেনে নিয়ে যেতে হবে, এটা মোটামুটি ধারণা করছি। ধন্যবাদ জনাব সিরাজুল ইসলাম। আমরা এবার একটু যেতে চাই সাইফুর রহমানের কাছে। জনাব সাইফুর রহমান, আমরা সিরাজুল ইসলামের কাছ থেকে শুনছিলাম যে তাদের অস্ত্রের রসদ ফুরবে না অন্তত 2 বছর, উনি দাবি করলেন। আমি দাবি করি ওনারা দাবি করেছেন। আপনি যেহেতু গল্ফ নিউজের সাবেক বিজনেস এডিটর, তা শুধু মানে অস্ত্র থাকলেও তো হবে না, অর্থও তো থাকতে হবে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য। তা আমরা জানি যে ইরান বহু বছর ধরে যুগের পর যুগ অর্থনৈতিক নানা নিষেধাজ্ঞার কারণে অর্থনৈতিকভাবেও কোণঠাসা আছে। তা আপনার কাছে কি মনে হয় ইরান কতদূর চালিয়ে যেতে পারবে? আপনার কাছে কি তথ্য আছে? ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আমাকে যুক্ত করার জন্য অশেষ ধন্যবাদ। দেখুন, এখন যে সামরিক দ্বন্দ্বটা চলছে ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে, এর আন্ডারলাইং যে কারণটা হচ্ছে, আপনি জানেন ডিসেম্বর মাসে প্রচন্ড বিক্ষোভ হয়েছিল ইরানে, তেহরানে এবং বিভিন্ন শহরে, রাষ্ট্রের সরকার বিরোধী বিক্ষোভ। তখন ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে এইড ইজ বিন প্রিপেয়ার্ড, মানে হেল্প ইজ অন দ্য ওয়ে। তার মানে তাদেরকে সহযোগিতা করার জন্য উনি প্রস্তুতি নিচ্ছেন, এবং গত 1.5 মাসে এর কোনো আলামত কেউ দেখেনি। এই নিউক্লিয়ার ডিলের জন্য যে আলোচনা চলছিল, এই আলোচনার ভিতর দিয়ে মূল লক্ষ্যটা ছিল কালক্ষেপণ করা, এবং খামেনি সহ, আয়াতুল্লাহ আলী খামেনি সহ ইরানের যে টপ মিলিটারি ব্রাস, তারা তাদের গতিবিধি লক্ষ্য করা এবং সুযোগ বুঝে তাদেরকে মেরে ফেলা। এবং ইসরায়েল ঠিক ওই কাজটি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য। এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে বর্তমানে যে ইরানের যে শাসক গোষ্ঠী আছে বা যে দল বা যারা ক্ষমতায় আছে, তাদেরকে উৎখাত করে একটি যে ডেমোক্রেটিক বা একটা ফ্রি এন্টারপ্রাইজের যে মুভমেন্ট চলছে, আন্দোলন চলছে, সেভাবে একটি সরকার পরিবর্তন করা এবং আন্দোলনকারীদের হাতে ক্ষমতা তুলে দেওয়া। এবং আপনি ডোনাল্ড ট্রাম্পের যদি সাম্প্রতিক আলোচনাগুলো দেখেন, কথাবার্তা দেখেন, তাহলে এটা বুঝবেন যে তারা এখন ইরানিদের বলছে তোমরা তোমাদের সরকারকে হাতে নাও, তোমরা তোমাদের ক্ষমতা নাও, কারণ আমরা যা করার করেছি। আমার ধারণা এই যুদ্ধ খুব বেশি দিন যাবে না, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে টার্গেট ছিল, সে টার্গেটটা তারা ফুলফিল করেছে। তাদের যাদেরকে সরিয়ে দেওয়ার তারা সরিয়ে দিয়েছে, বাকিটা এখন তাদের ইন্টেলিজেন্স এবং ইরানের জনগণের সম্মিলিত প্রচেষ্টায় যদি মাঠে ঘাটে আন্দোলন করে যদি সরকার পরিবর্তন ঘটানো যায়, তাহলে সে সুযোগটা তারা করে দিয়েছে। আমার মনে হয় না এই যুদ্ধটা দীর্ঘদিন যাবে, এ কারণে যে উপসাগরীয় দেশগুলো এই যুদ্ধটা থামিয়ে দেওয়ার চেষ্টা করবে, এবং তার কারণ তাদের অর্থনৈতিক স্বার্থ আছে। ইরানের, আপনি জানেন যে ইরানের অর্থনীতির একটা বড় সাপ্লাই লাইন হচ্ছে দুবাই হয়ে বিভিন্ন দেশের পণ্য ইরানে যায়, এবং ইরানের এক্সপোর্টটা দুবাই হয়ে পৃথিবীর বিভিন্ন দেশে যায়। কাজে ইরান এই যুদ্ধ অন্তত উপসাগরীয় এই 5টি দেশের সাথে যে গন্ডগোলটা হচ্ছে, এটা চালিয়ে যাবে না, এটা তারা খুব শীঘ্রই বন্ধ করে দিবে। এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে এই উপসাগরের 5-6টি আরব দেশের সাথে কথাবার্তা বলা শুরু করেছেন। তারা হয়তো কিছুদিন ইসরায়েলে আক্রমণ অব্যাহত রাখবে। বর্তমানে যে মিসাইল হামলা হচ্ছে এই উপসাগরের দেশ বাহরাইন, কাতার, সৌদি আরব, এটা হচ্ছে আমেরিকান বেস গুলোকে একটু ঠান্ডা রাখা, এখান থেকে যাতে এই বেস গুলো থেকে যাতে ইরানের উপরে মিসাইল হামলাটা না হয়। কারণ আপনি জানেন যে যুদ্ধ শুরু হওয়ার আগে সংযুক্ত আরব আমিরাত বলেছিল যে তাদের মাটি থেকে, ইউএই মাটি থেকে ইরানে হামলা করতে তারা দেবে না।
যদিও এখানে একটি বেস আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের বেস আছে, এবং এখান থেকে কোনো হামলা ইরানে যায় নাই। কাজে এই ইরানের সাথে যে উপসাগরীয় দেশগুলোর দ্বন্দ্বটা খুব শীঘ্রই হয়ে যাবে। আমি যতদূর জানি আগামী কাল থেকে হয়তো ইউএন এয়ার স্পেসটা খুলে যাবে। ইতিহাদ এবং এমিরেটস আগামীকাল 3টা পর্যন্ত সময় দিয়েছে, তারপরে এগুলি এয়ার স্পেসটা খুলে যাবে। তার মানে হচ্ছে যে ইরান থেকে আক্রমণটা বন্ধ হয়ে যাবে, এবং এই যুদ্ধ সাস্টেইনেবল না। অর্থাৎ উপসাগরের যে এই পার থেকে ওপারে যে মিসাইল, এটা কোনোভাবেই সাস্টেইনেবল, এটা কারো পক্ষেই যাচ্ছে না। এটা এক মুসলমান আরেক মুসলমানের সাথে সংঘাতে জড়িয়ে পড়ছে না। আমার মনে হয় না এটা ইরানিরাও চায় এবং উপসাগরেররাও চায়। আপনি দেখবেন যে উপসাগরের কোনো দেশ ইরানে কিন্তু ক্ষেপণাস্ত্র মারেনি এখন পর্যন্ত। তারা ধৈর্য ধরে শুধু তারা ইন্টারসেপ্ট করছে, কাজে তারা ডিফেন্সিভ অবস্থা নিয়েছে। আর ইসরায়েলের সাথে ইসরায়েলের যে অবজেক্টিভ ইরানে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে অবজেক্টিভ, সেটা তাদের ফুলফিল হয়েছে। তাদের দরকার ছিল খামেনি সহ কিছু লোককে সরিয়ে দেওয়া, এবং সেটা তারা সক্ষম হয়েছে। ইরানে আজকে সম্ভবত আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা হবে, তার দাফন হবে। তাদের এই শোকের বা ইমোশনের জায়গাটা আরো কয়েকদিন থাকবে, তারপরে এটা আমার ধারণা এটা কমে যাবে। আর সংযুক্ত আরব আমিরাতে আমরা যারা আছি, তাদের কিছু কিছু মানুষ যারা এদের সম্পর্কে কম জানেন, তারা খুব ভয়ভীতিতে ছিলেন। বাট এই দেশের শাসকরা মোটামুটি গত 30 বছর এই দেশের উপর দিয়ে যত ঝড় ঝাপটা গেছে, উপসাগরে যুদ্ধ করেন, ইরান ইরাক যুদ্ধ, সবকিছুর মধ্যেই কিন্তু এই দেশটাকে তারা নিরাপত্তা দিয়েছেন, এবং এদেশের নাগরিকরা মোটামুটি নিরাপদে আছেন। কাজে আমি মনে করি উপসাগরের সাথে উপসাগরে যে সমস্যাটা হচ্ছে ইরানের সাথে, এটা থাকবে না, এটা বন্ধ হয়ে যাবে। আর ইরান আর ইসরায়েল কতদিন চালাবে এটা আসলে তারাই জানে। ইসরায়েলের দিক থেকে আমার মনে হয় না আর তাদের কোনো অবজেক্টিভ আছে ইরানে হামলা করা। তা আমি মনে করি যে এটা কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে। ধন্যবাদ। আচ্ছা, আপনি যদি এই বিষয়ে কোনো মন্তব্য করেন, এরপরে আমরা যাব মাহমুদুল হাসান পরশ, সৌদি আরব থেকে আমাদের সাথে, সৌদি আরবের রিয়াদ থেকে যুক্ত হয়েছেন। আমরা তার আগে ওনার এই ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে যে হ্যাঁ, ভাই ঠিকই বলেছেন, অনেকটাই ঠিক বলেছেন বলে আমি মনে করি। উপসাগর একটা কথা আমি একটু সংশোধনী আকারে বলি, ইরানের সাথে এই যে উপসাগরীয় যে আরব দেশগুলো, তাদের কারোর কিন্তু দ্বন্দ্ব হচ্ছে না, এবং এই দুই পক্ষের ভিতরে কিন্তু কার্যত যুদ্ধ হচ্ছে না। ইরান যে হামলা চালাচ্ছে এই সমস্ত দেশগুলোর উপরে বা তাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরেও হামলা চালাচ্ছে না, হামলা চালাচ্ছে শুধুমাত্র মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে মেইনলি, বা মার্কিন ইন্টারেস্ট যেখানে আছে সেই জায়গায়। যেমন মার্কিন সেনারা যদি কোনো হোটেলে অবস্থান নিয়ে থাকে, সেই গোয়েন্দা তথ্য ইরানের কাছে যাচ্ছে, সেই হোটেলে হামলা চালানোর চেষ্টা করছে। এবং এই যে ভাই যেটা বললেন যে এই উপসাগরের দেশগুলো কিন্তু কোনো হামলা চালাচ্ছে না বা হামলার কথা বলছেও না ইরানের উপরে, তার কারণ তারা নিজেরাও জানে যে ইরান কার্যত ওই সমস্ত দেশের সরকারের সাথে কারোর বিরুদ্ধে যুদ্ধ করছে না, যুদ্ধ করছে শুধুমাত্র মার্কিন ঘাঁটিগুলোর বিরুদ্ধে এবং মার্কিন ইন্টারেস্টের বিরুদ্ধে। এটা গেলে একটা জিনিস। আর একটা জিনিস একটু বলি যে এই যুদ্ধটা দীর্ঘায়িত হবে না একটা অংশে, সেটা হচ্ছে যে উপসাগরীয় যে এরিয়াটা, আমাদের কুয়েত, সৌদি আরব, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, এই সমস্ত দেশের সাথে এই যে হামলা, এই হামলাগুলো খুব বেশি দিন কন্টিনিউ করবে না বলে আমি বিশ্বাস করি। কারণ এখানে ইরানের যে আলটিমেট গোল সেটা অ্যাচিভ হয়ে যাবে এই 2-1 দিনের ভিতরে, কারণ অনেক বেশি হামলা করছে মার্কিন ঘাঁটিগুলোতে, মার্কিন ইন্টারেস্টে। সেক্ষেত্রে এখানে ইরানের লক্ষ্য হাসিল হয়ে যাবে। থাকবে কি? থাকবে ইসরায়েল। এই ইসরায়েলের সাথে চূড়ান্ত একটা বোঝাপড়া হবে এবার, এটা আমার একদম দৃঢ় বিশ্বাস। কারণ 2 দিন অন্তর অন্তর ইসরায়েল এবং আমেরিকা, একটা মহান জাতি, ইরানের একটা সুসভ্যতার একটা জাতি, 2500 বছরের জাতের কৃষ্টি কালচার সভ্যতা, এই জাতিকে 2 দিন অন্তর অন্তর এসে মারতে যাবে, আর এরা এরকম চুপ করবে আর মারে হজম করবে, এই জাতি ইরান না। অনেক সহ্য করেছে, এইবার সেই চূড়ান্ত লড়াই নেমেছে। ইসরায়েলের সাথে তাদের একটা ফাইনাল ফাইসালা কিছু হবে। আচ্ছা, মাহমুদুল হাসান পরশ কি আছেন? সৌদি আরব থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন মাহমুদুল হাসান। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনি সৌদি আরবের কি পরিস্থিতি? আমরা দেখলাম যে সৌদি আরবে বেশ কয়েক জায়গায় ইরানের হামলা হয়েছে, সেখানকার সর্বশেষ পরিস্থিতি যদি আমাদেরকে একটু জানান। জি, প্রথমত ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। সৌদি আরবের বর্তমান যে পরিস্থিতি, আমরা যারা প্রবাসীরা আছি, এবং আপনি জানেন যে সৌদি আরবে কিন্তু বিভিন্ন দেশ থেকে এখানে প্রবাসীরা আছে। তো আমরা যারা প্রবাসীরা আছি এবং এখানকার স্থানীয়রাও কিন্তু আমরা যুদ্ধ শুরু থেকে বেশ আতঙ্কিত অবস্থায় আছি। যদিও বা সৌদি আরবে তুলনামূলক যে অন্যান্য গালফ কান্ট্রি গুলো আছে, সেই হিসেবে কিন্তু
তেমন বড় ধরনের কোনো হামলা হয়নি। আপনি জেনে থাকবেন ঠিক 2 থেকে 3 ঘন্টা আগে কিন্তু সৌদি আরবের দাম্মামে একটি তেল শোধনাগারে হামলা হয়েছে। এর পূর্বে একদিন পূর্বে কিন্তু রিয়াদে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে, কিন্তু এখনো পর্যন্ত এটা নিশ্চিত হয়নি যে এটা ইরানের হামলা থেকে এই বিস্ফোরণের ঘটনাটা ঘটেছে। কিন্তু আজ সকালে দাম্মামের একটি তেল শোধনাগারে কিন্তু এখান থেকে ইরানি ড্রোন হামলা হয়েছে, এবং এর পরবর্তী থেকে কিন্তু আমরা বেশ আতঙ্কিত অবস্থায় আছি। যদিও বা সৌদি আরবের যে সাধারণ কার্যক্রম বা যে অফিস আওয়ার বা অন্যান্য যে কার্যক্রম সেগুলো স্বাভাবিকভাবে চলছে এখন পর্যন্ত, তার পরবর্তীতেও এখানে আমরা বেশ আতঙ্কিত অবস্থায় আছি। কেননা এখন পর্যন্ত অন্যান্য দেশে যেমন হামলা হয়েছিল, যেমন আমরা দেখতে পাচ্ছি বাহরাইন, কাতার, কুয়েতে যেমন হামলা হচ্ছিল, ঠিক তেমন হামলা এখানে না হলেও আমরা কিন্তু বেশ আতঙ্কিত অবস্থায় আছি, এবং দেখা যাক যে আসলে বিষয়টা কোন দিকে গড়ায়। এখনো পর্যন্ত আমাদেরকে তেমন করে কোনো কিছু সরকারের পক্ষ থেকেও কিন্তু আমাদের তেমন কোনো কিছু জানানো হয়নি। আমরা অপেক্ষায় আছি কোনো নির্দেশনার জন্য। আচ্ছা, আমাদের এখানের সংবাদপত্রগুলোতে একটা খবর বেরিয়েছে যে অনেকে সন্দেহ করছেন যে এই যে ইরানে হামলার পেছনে সৌদি আরবের ইন্ধন আছে, বিশেষ করে যুবরাজের ইন্ধন আছে। এ বিষয়ে ওইখানকার গণমাধ্যম কি বলে, বা যদিও সেখানে ফ্রি গণমাধ্যম তো নাই, আপনার কাছে কি তথ্য আছে, কতটুকু বলা সম্ভব? আসলে সৌদি আরবে বসে এই বিষয় নিয়ে খুব বেশি বলাটা খুব সম্ভব বলে আমার মনে হয় না, কেননা এইটা সম্পূর্ণই একটি অভ্যন্তরীণ বিষয়। এবং আপনি জেনে থাকবেন সৌদি আরব যেহেতু একটি রাজতন্ত্রের দেশ, এখানকার গণমাধ্যম গুলোর কিন্তু তেমন কোনো স্বাধীনতা নেই বললেই চলে। তো এখানকার যে গণমাধ্যম গুলো, সেই গণমাধ্যম গুলো আসলে যে কোনো নির্দিষ্ট খবর, আমরা সাধারণত যেটা হয় যে আমরা এই দেশে কোনো বিস্ফোরণের ঘটনা ঘটলে বা যে কোনো ধরনের ঘটনা ঘটলে আমাদের নির্ভর করতে হয় হয় পশ্চিমা মিডিয়া গুলোর উপর, অথবা ইভেন কি আমাদের যে বাংলাদেশের মিডিয়া, তারাও এই সৌদি আরবের যে গণমাধ্যম তাদের থেকে দ্রুত নিউজ দিতে পারে। হ্যাঁ, একটি গুঞ্জন শোনা যাচ্ছে যে ইরানে হামলার জন্য সৌদি আরবের একটি বিশেষ ইন্ধন রয়েছে, তবে এই বিষয়ে সুনির্দিষ্ট তথ্য এখনো পর্যন্ত কোনো গণমাধ্যমের কাছে আছে বলে আমার মনে হয় না। তবে যেহেতু সৌদি আরব এবং যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠতা আছে, কূটনৈতিক বরিষ্ঠতা আছে বলে সবাই দেখতে পাচ্ছে, ইতিপূর্বেও দেখতে পাচ্ছে, এটার সত্যতা থাকতে পারে বলে আমার মনে হয়। আচ্ছা, আবার সৌদি আরবের সাথে ইরানের তো একটা ঐতিহাসিক বিরোধও আছে, সেসব কারণে হয়তো এটা মেলানো হচ্ছে। আচ্ছা, আমরা ইউসুফ লিঙ্কন কাতার থেকে আমাদের সহকর্মী ইউসুফ লিঙ্কন কি আছেন? ইউসুফ লিঙ্কন কি আছেন? আচ্ছা আচ্ছা, ইউসুফ লিঙ্কন যদি না থাকে, আমরা যেতে চাই হচ্ছে মিজান, মোহাম্মদ মিজান, বাহরাইন। তিনি কি আছেন, আমাদের সাথে যুক্ত আছেন? আচ্ছা, মোহাম্মদ মিজান, বাহরাইন, আপনি ব্যবসা করেন, ওইখানে তো আমরা দেখেছি যে বেশ কিছু মিসাইল পড়েছে, হামলা হয়েছে, ধ্বংসযজ্ঞ হয়েছে, ওইখানকার পরিস্থিতি যদি আমাদেরকে একটু জানান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাংলাদেশের অসংখ্য ধন্যবাদ সবাইকে। এখানে পরিস্থিতিটা খুবই ভয়াবহ। আমি এখন আছি যেটা ওয়ারিস্ট প্লাজা, এটার বিহাইন্ড পিছনের সাইডে আমেরিকান বেস। শুধু এই টাওয়ারটাই সুবৃত্ত আছে, আর এখানে সামনে যেগুলা টাওয়ার আছে সবগুলাই অ্যাপার্টমেন্ট গুলাই মনে করেন যে উপরে, সবগুলার উপরে উপরে করে মারা হচ্ছে, কোনটাই এখানে সুরক্ষিত নাই। সেটা এখানে আমেরিকান বেসের কাছে। আর এখনো আমি মাত্র উপরে উঠলাম, 8 ফ্লোরের উপরে লিফট উঠে দেখে আসলাম, আমি এখন গ্রাউন্ড ফ্লোরে আছি, দেখে আসলাম যে এখনো কিন্তু আগুন জ্বলতে আছে। আপনি যে বিল্ডিং এ আছেন ওই বিল্ডিং এ আগুন জ্বলছে? আপনি যে বিল্ডিং এ আছেন ওই বিল্ডিং এ আগুন জ্বলতে আছে? হ্যাঁ, এখন যদি আমি কিন্তু বাইরে ওখানে ক্যামেরা নিয়ে যেতে তো সমস্যা, পুলিশ বাহিরে এটা তো সমস্যা হবে, সেই জন্য আমি উপর থেকে আমরা দেখে আবার চলে আসলাম। গতকালকে যখন 3টা বাজে যেটা পড়েছে সেটা একবারে এই ওয়ারিশ প্লাজার পিছনের সাইডে পড়েছে। সেই সময়টা ঘাড়ি। এটা কি ড্রোন হামলা নাকি মিসাইল হামলা? এই যে আপনার বিল্ডিং এ ড্রোন হামলা হয়েছে। আর এটা ড্রোন হামলাই স্যার। আমার এখানে আবার আমি আশা হলো যে আমার এখানে ফেনী, আমার বাড়ি ভোলা, এখানে আমার ফ্রেন্ড আছে ফেনীর 4 জন, ওনাদেরকে বলতেছে ভাই আমাদের থেকে এখানে নিয়ে যাও, তোমার এখানে আমার বাসা হয়েছে এখান থেকে দূরে 5 কিলোমিটার দূরে। সেখানে আমি যেখানে থাকি ওটা বুঝাই দিই, ওখানে আবার ইরা টাওয়ার আছে। শনিবারে নামাজের মাগরিব তারাবি নামাজ পড়তে বেরিয়েছে, সেই সময় কিন্তু ওই ইরা টাওয়ারও মারা হয়েছে আমাদের বাসার কাছাকাছি।
তারপরে আরেকটা আছে আপনার কারণ প্লাজা ডিপ্লোম্যাটিক এরিয়া, ওটা তো মারা হয়েছে। আর আপনার বলে এসটিসি টাওয়ারের পাশে সিটি সেন্টার বলে সেফ এরিয়াতে, ওখানেও মারা হয়েছে। কিন্তু প্রতিনিয়ত দেখা যায় মনে হয়েছে যে না এখন ক্লিয়ার, পুরা শান্ত হয়ে গেছে, মনে হয় না যে আলহামদুলিল্লাহ সব ঠিক আছে, আমরা চলাফেরা করতে পারবো। এই দেখি যে আবার কিছুক্ষণের ভিতরে সাইলেন্ট ভেজে ফুটে আবারই মারা হইতেছে। এখন কি হয় আল্লাহ পাক, উপরে আল্লাহ পাকে বেশ ভালোই জানে। আমরা তো আর এটা বলতে পারি না কবে এই জায়গাতে যুদ্ধ বন্ধ হবে। আর আমরা আশাবদ্ধ থাকি ইনশাআল্লাহ অতি শীঘ্রই এই যুদ্ধটা বন্ধ হয়ে গেলে সবার জন্য ওই মঙ্গল হবে, ভালো হবে, আল্লাহ তাআলা সবারই সেভ করবে, এটাই আশাবদ্ধ রাখি আর কি। তা আমরা প্রবাসীরা খুবই আতঙ্কের এখানে, যে already বাহরাইনে একজন মারা কি গেছে। সংখ্যক প্রবাসী আছে? বাংলাদেশি আছে কত বাহরাইনে? বাহরাইনে আগে ছিল প্রচুর। বাহরাইন তো একেবারে আমাদের অন্য পড়ার সময় অনেকে তুলনা করে বাহরাইন ভোলা জেলাটা দ্বীপের সমতুল্য। আমাদের ভোলা জেলা যেরকম একটা দ্বীপ, একটা সমুদ্র, যেরকম চারপাশে চতুর্দিকে কিন্তু পানি নদী, আর এখানে মধ্যস্থ একটা দ্বীপ। শুধু এরা সৌদি আরব থেকে এটা একটা ব্রিজ আছে 25 কিলোমিটার, এটার সাথে সংযুক্ত। এই বাহরাইনে এখন বর্তমানে 1.5 লক্ষ প্রবাসী বাংলাদেশি আছে। জি, ধন্যবাদ। আগে ছিল 2.5 লাখ, এখনো বাহরাইনে দীর্ঘত আজকে 8 বছর পুরো ভিসা বন্ধ কারণে সেখান থেকে অনেকে চলে গেছে, ফ্যামিলি যাদের না ছিল চলে যাওয়ার পরে এখন আস্তে আস্তে অনেক কমে গেছে আর কি। জি, আচ্ছা, আমরা আবার একটু সিরাজুল ইসলামের কাছে আসতে চাচ্ছি। আপনার এক ছেলে সম্ভবত এখন তেহরানে ছোট আছে, ছেলে। তো তার সাথে কি আপনার যোগাযোগ আছে? কি পরিস্থিতি, কেমন আছে সে? হ্যাঁ, ধন্যবাদ। আমার ছোট ছেলে সাজিদুল ইসলাম ইফতি, ডাক্তার ইফতি, সে ওখানে তেহরান মেডিকেল ইউনিভার্সিটিতে মেডিকেলে পড়ে, এবার মেডিকেল 4th ইয়ারের স্টুডেন্ট সে। সে ডরমেটরিতে আছে, যোগাযোগ হচ্ছে মাঝে মাঝে। সে ফোন করলে শুধুমাত্র আমরা কথা বলতে পারি, আমরা এখান থেকে ফোন করলে ফোন যায় না। আর হোয়াটসঅ্যাপে কথা বলার স্কোপ তো খুব একটা নেই। তাও মানে কোনো রকম খুঁটে যদি কোনো ভিপিএন টিপিএন পাই, তার ভিতর দিয়েই, তার মাধ্যমে আর কি কথা বলে। কখনো কখনো কথা শোনা যায় না, তখন আমরা টেক্সট দিয়ে কথা বলি, মেসেজ দিয়ে। কখনো কখনো ভয়েস মেসেজ, আবার কখনো কখনো টেক্সট। আর অনেক সময় ভয়েস মেসেজ দিলে ওখানে লোড হয় না, নেটের কানেকশনটা খুব স্পিড কম থাকে। তবে আজকে সকালে, আজকে সেই পরে আমার সাথে অনেকক্ষণ কথা হয়েছে, প্রায় 37 মিনিট কথা বললাম। আছে ডরমেটরিতে, ভালো আছে, এখনো নিরাপদ আছে। বাট যুদ্ধ পরিস্থিতির ভেতরে তো নিরাপদ, যে কোনো মুহূর্তেই নিরাপত্তা নষ্ট হয়ে যেতে পারে। এবং আশঙ্কার জায়গা হচ্ছে ইরানে, ইসরায়েল এবং আমেরিকা যেখানে হামলা চালায়, এরা তো বাছ বিচার করে, একেবারে বেসামরিক সামরিক সব শুদ্ধই হত্যা করে। মেয়েদের ধ্বংস করে। স্কুলে তো হামলা হলো, সেটা- প্রায় 150 সেটা তো, বেশি মারা গেল। স্কুলে হামলা চালিয়েছে একেবারে প্রথম দিনেই। হুম। আর গাজায়, ফিলিস্তিনে আমরা তো পরিষ্কার দেখছি। হুম। ইরাকে, সিরিয়ায়, লিবিয়া, আফগানিস্তানে কি করেছে আমেরিকা, তা আমরা সবাই দেখেছি। সেক্ষেত্রে যে কোনো মুহূর্তেই এই এখন যে চরম অনিশ্চয়তার ভিতরে নিরাপত্তাটুকু আছে, এই নিরাপত্তাটুকুও যে কোনো মুহূর্তে নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমি বাংলাদেশ সরকারের কাছে, বিশেষ করে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমি আবেদন জানাতে চাই, ইরানের যত বাংলাদেশি আছে, আমার ছেলে সহ, খুব বেশি সংখ্যক না, মনে হয় 1,500, 2,000, 3,000 ম্যাক্সিমাম হবে, বৈধ অবৈধ মিলে। তাদেরকে যদি নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করে, অর্থাৎ যদি কোনোভাবে তেহরান থেকে বা ইরান থেকে তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা যায়, সেই চেষ্টাটুকু অন্তত বাংলাদেশ সরকার এবং ইরানের যে বাংলাদেশের দূতাবাস আছে, সেই দূতাবাসের পক্ষ থেকে যদি করা হয়, তাহলে সেটা অনেক বেশি উপকার হবে। এবং আমাদের মতো অনেক গার্ডিয়ান বা অনেক লোক এই মুহূর্তে এক ধরনের স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারবে। তবে আমার ছেলে এখনো নিরাপদ আছে, বা আমি তার কাছে জিজ্ঞেস করেছি যে ইরানে যত বাংলাদেশি আছে তাদের কেউ এ পর্যন্ত মারা গেছে বা কোনো ক্ষয়ক্ষতির শিকার হয়েছে কিনা, সবাই ভালো আছে কিনা। আমার ছেলে বলল তার জানা মতে এখনো সবকিছু ঠিকঠাক আছে, কোনো বাংলাদেশি হতাহতের কোনো ঘটনা ঘটেনি বা অসুবিধা হয়নি। তবে আমি যেহেতু রেডিও তেহরানে কাজ করতাম, যে রেডিও তেহরানে কাজ করতাম, সেখানেই হামলা হয়েছে। আমাদের সহকর্মীরা সুস্থ আছে, ভালো আছে। মূলত ওখানে একটা IRIB কমপ্লেক্স, বিরাট বড় এরিয়া নিয়ে। আমরা ওয়ার্ল্ড সার্ভিস বিল্ডিং এ কাজ করতাম, বহির্বিশ্ব কার্যক্রমে। আর আজকে যে গতকালকে যে হামলাটা হয়েছে, সেটা এর পাশেই টেলিভিশন ভবন, ওটা ফার্সিতে সীমা ভবন বলে। সেদোয়া এবং সীমা, সেদোয়া মানে স্বর, ভয়েস, অর্থাৎ অডিও। রেডিও অফিস যেটা, সেইটা হলো সেদোয়া অফিস, আর ফার্সি। আর সীমা হচ্ছে টেলিভিশন, যেটা দেখা যায়। তো এই টেলিভিশন ভবনে হামলা হয়েছে
সে কারণে যার কারণে আমাদের কলিগরা, সাবেক কলিগরা মানে কোনো ক্ষয়ক্ষতির ভিতরে বা বিপদের ভিতরে পড়েনি, কিন্তু পড়তেও তো পারে, কারণ সব যে সম্প্রচার যন্ত্র তারা তো সবাই ইরানের পক্ষেই কথা বলে কাজ করে। সেক্ষেত্রে আলটিমেটলি এই সমস্ত প্রতিষ্ঠানকে ইসরায়েল আমেরিকা লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে। সবকিছু মিলে আমি যেটা সরকারের কাছে একটু আবেদন জানাতে চাই আপনার মাধ্যমে, এই টকশোর মাধ্যমে, বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয় যদি উদ্যোগ নেয়, অন্তত তাদেরকে যতদূর সম্ভব লোকজনকে নিরাপদে বের করে আনার ব্যবস্থা করা যায় কিনা, তুরস্কের ভেতর দিয়ে বা ইরাকের ভেতর দিয়ে কোনোভাবে, সেই চেষ্টাটা একটু করা দরকার আমাদের। আমি সেই আবেদন, অনুরোধ জানালাম। আচ্ছা, আমি একটু কামরুজ্জামান নাবিলের কাছে যেতে চাচ্ছি। আপনি তো সেই তেহরান থেকেই চিকিৎসা বিজ্ঞানে পাশ করেছেন, তো ওখানে কি পরিমাণ বাঙালি আছে এবং তাদের অবস্থা কি, আপনার কাছে কি তথ্য আছে? জি, ধন্যবাদ আপনাকে। আসলে ইরানের এখন যে পরিস্থিতি, আমরা সব মিডিয়াতে দেখছি যে আসলে অবস্থা ভালোর দিকে যাচ্ছে না। তো বাংলাদেশি যারা আছে তাদের সাথে আমার যোগাযোগ হয়েছিল, তো সেখানে যদিও তুলনামূলকভাবে ধীরে ধীরে বাংলাদেশের সংখ্যা কমে গেছে। আমরা যখন ইরানে ছিলাম সেই 2 বছর আগে, সেই সময় কিন্তু বাংলাদেশের সংখ্যা তেমন একটা ছিল না। এখন যেমনটি শুনছিলাম কিছুক্ষণ আগে যে 2 থেকে 2.5 হাজার বাংলাদেশি আছে। তো সেক্ষেত্রে আসলে বাংলাদেশি যারা শিক্ষার্থী আছে তারা বিভিন্ন শহরে আছে, বিশেষ করে ধর্মীয় যারা পড়াশোনা করে তাদের সংখ্যাটা অনেকটাই বেশি। মেডিকেলে পড়াশোনা করছে বা অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেগুলোতে পড়াশোনা করছে। তো সব মিলিয়ে আসলে ছড়িয়ে ছিটিয়ে আছে বাংলাদেশি, বিশেষ করে তেহরান সহ কম ধর্মীয় নগরী যেখানে আছে সেখানে সম্ভবত বেশি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত শিক্ষার্থীরা আছে। জি, মাসাদ এবং কমে। তো এই অবস্থায় আসলে সেখানে যে অবস্থা এখন বর্তমানে বিরাজ করছে, তো কয়েকজনের সাথে আমারও কথা হয়েছিল। তো আসলে এই পরিস্থিতিতে তারা নিজেরা চেষ্টা করছে আসলে এই অবস্থায় নিজেদেরকে মানে সবকিছুর সাথে অবস্থার সাথে মানিয়ে নেওয়ার জন্য, কিন্তু তারপরে একটা পারিবারিক যে দুশ্চিন্তা, আমরা বাংলাদেশ থেকে ওনাদের জন্য যে চিন্তা করছি সেই বিষয়গুলো তাদেরকে হয়তো বা মানসিক স্ট্রেসে ফেলছে, এবং তারা চেষ্টা করছে বা তারা চাচ্ছে যে আসলে যদি নিরাপদ অবস্থায়, যেটি বলছিলেন আমাদের আয়োজন অতিথি, যে বাংলাদেশে যদি তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা যায়, তাহলে আমার মনে হয় যে এটা একটা ভালো একটা উদ্যোগ হতে পারে। জি, ধন্যবাদ। আমরা একটু প্যারিসে যেতে চাচ্ছি। ইয়াসির খোকন, কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আমাকে কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনার কাছে জিজ্ঞাসা যে আমেরিকা এবং ইসরায়েল মিলে যে ইরানের উপরে হামলা চালাচ্ছে, এতে পশ্চিমা অন্য দেশগুলো, ইউরোপের অবস্থান কি, বিশেষ করে আপনার ফ্রান্সের অবস্থান কি? ধন্যবাদ আজকে আলোচক এবং আমাকে সংযুক্ত করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন, সিরাজুল ইসলাম ভাই, রেডিও তেহরান, সাইফুল ইসলাম ভাই, গালফ নিউজ সহ আমাদের যারা সহকর্মী বৃন্দ যুক্ত হয়েছে তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলা ভিশনের দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি যেমনটা বলছিলেন, বর্তমান বৈশ্বিক যে যুদ্ধ পরিস্থিতিটা আসলে ইউরোপের প্রভাবটা কেমন। অ্যাকচুয়ালি আপনারা জানেন যে সম্প্রতি যে যুদ্ধটা শুরু হয়েছে, ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র মিলে যে যুদ্ধ অবস্থা, মধ্যপ্রাচ্যের মধ্যে যে অস্থিরতা শুরু হয়েছে, এর পূর্বেও কিছুদিন পূর্বে এখনো চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ আছে, যার কারণে আমি এটাকে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি বলতে চাই। এই প্রভাবটা খুব ভালোই প্রভাব পড়েছে ইউরোপে। আমি স্পেসিফিক কিছু পয়েন্ট যদি বলতে চাই, এই যুদ্ধের কারণে জ্বালানি নির্ভরতার একটা প্রভাব পড়েছে ইউরোপে। ভৌগোলিক নৈকট্য, শরণার্থী স্রোতের একটা প্রভাব বৃদ্ধি হওয়ার একটা আশঙ্কা, মানে এখানকার সামাজিক সংগঠনগুলো এবং বিভিন্ন অর্গানাইজেশন বলছে। নিরাপত্তা ও সামাজিক উত্তেজনা, অর্থনৈতিক অনিশ্চয়তা, কূটনৈতিক ও সামরিক বাধ্যবাধকতা, রাজনৈতিক মেরুকরণ। অ্যাকচুয়ালি আমি যদি বলি মধ্যপ্রাচ্যের সংঘাতটা আসলে কেন বেশি প্রভাব পড়ে, ইউরোপের কাছাকাছি অঞ্চল হওয়াতে, যে মধ্যপ্রাচ্যের যে কাছাকাছি অঞ্চল হওয়াতে এই প্রভাবটা খুব বেশি পড়ে। এখানে বিশেষ করে জ্বালানি নির্ভরতার কারণে বাজারের দাম বেড়ে যাচ্ছে, সরবরাহ ঝুঁকির সম্মুখীন হচ্ছে, লজিস্টিক খরচ বৃদ্ধি পাচ্ছে, নিরাপত্তা নিয়ন্ত্রণ ও পররাষ্ট্র এবং স্থানীয় রাজনীতিতেও এই বিষয়টা নিয়ে খুব বেশি প্রভাব পড়ছে। এটা যদি আমি বিস্তারিত ভাবে বলতে চাই, আচ্ছা, যেমন আপনি তো এর আগে সংযুক্ত আরব আমিরাতে ছিলেন, সেখানে আপনার অনেক কলিগ, বন্ধু বান্ধব আছে, ওখানকার কি তথ্য আপনার কাছে আছে? অ্যাকচুয়ালি
আমি তো দীর্ঘদিন দুবাইতে ছিলাম। আমি গতকালকেও আমার পরিবারের সদস্যদের সাথে কথা বলেছি। আমার ছোট ভাই আছে ওখানে, আমার বোন জামাই আছে, আর পাশাপাশি আমার সাংবাদিক সহকর্মীরা আছে। তারা খুবই উদ্বেগ প্রকাশ করেছে। কেননা এখানে বারবার বলা হচ্ছে প্রতিবেশী রাষ্ট্রকে আমরা টার্গেট করছি না, আমরা যে আমেরিকান ঘাঁটি বা যে বেস গুলো আছে তাকে টার্গেট করা হচ্ছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এখানে দুবাই এয়ারপোর্টে হামলা হয়েছে, পাশাপাশি ব্রুজ খলিফার পাশে হামলা হয়েছে। এখান থেকে আমেরিকান বেসটা কিন্তু যথেষ্ট দূরত্ব ছিল। তো টার্গেট কিন্তু ঠিক এয়ারপোর্টকে কেন্দ্র করে, বিভিন্ন বহুতল ভবনকে কেন্দ্র করে। তো এমনটাই শুনছি, খুবই উদ্বেগের বিষয়। রাতে আমি আবুধাবিতে কথা বলেছি, আবুধাবির আমার এক কলিগের সাথে কথা বলেছি। তিনি মোহ আওয়াজ, এবং উনি বলছে কোনোভাবে ঘুমানোর কোনো পরিস্থিতি নাই, খুবই উদ্বেগ, উৎকণ্ঠার ভিতরে কাটাচ্ছে তাদের বক্তব্য আমি যেটা পেলাম। আচ্ছা, যদিও বা টেলিভিশন বা গণমাধ্যমগুলো যে পরিমাণ ক্ষয়ক্ষতির বিষয়টা আসলে আমি মনে করছি না একজাক্টলি পুরোপুরি আসতেছে, মানে এটার ব্যাপারে আমার একটা সন্দিহান আচ্ছা রয়েছে। আচ্ছা আমরা একটু ক্রস চেক করি। সাইফুর রহমান কি আমাদের সাথে আছেন? সাইফুর রহমান, জি জি, আসসালামু আলাইকুম। সাবেক আছি। বিজনেস এডিটর, গালফ নিউজ। আচ্ছা, যেটা ইয়াসির খোকন বলছিল, আপনি যদি একটু যুক্ত করেন, আপনি যেহেতু দুবাইতে আছেন এখন, ওখানে যে হামলাগুলো হয়েছে সেইগুলো কেমন ক্ষয়ক্ষতি হয়েছে আর ওখানকার পরিস্থিতি এখন কি? এই পর্যন্ত ইউএই গভর্নমেন্ট যেটা বলেছে, প্রায় 541টা ড্রোন এবং প্রায় বেশ কিছু মিসাইল, ব্যালিস্টিক মিসাইল এবং ক্রুজ মিসাইল হামলা হয়েছে। এগুলোর সবগুলোকে কিন্তু ইন্টারসেপ্ট করা হয়েছে, যার ফলে এখন ইন্টারসেপ্টের জায়গাটা, অর্থাৎ যে জায়গায় অ্যাটাক করা হচ্ছে এবং ইন্টারসেপ্টের জায়গাটা উপর ডিপেন্ড করছে যে আপনার ইন্টারসেপশনের পরে এই যে এই যে ধ্বংস স্তূপের এই যে ধ্বংসাবশেষ কোথায় পড়ে? ধ্বংস করলে যে কোথায় পড়বে। হুম। কিছু কিছু টুকরো, যেমন একটা টুকরো পড়েছে ওই যে পাম জুমেরাতে, কিছু পড়েছে বুর্জ খলিফার আশেপাশে, এয়ারপোর্টে বোধহয় আবুধাবি এয়ারপোর্ট এবং দুবাই এয়ারপোর্টেও কিছু পড়েছে। এখন এক্স্যাক্টলি ইরান কি এই স্থাপনাগুলোকে টার্গেট করে হামলা করেছে কিনা আমরা জানি না, তবে এই টুকরোগুলো বিভিন্ন জায়গায় পড়েছে, যেমন দুবাই পাশে, দুবাই আবুধাবি শারজার পাশে, আর নাদাতে আজমানে কিছু পড়েছে। তো যদি এদিকে হামলা হয়ে থাকে ইরান, তাহলে আমি মনে করি যে এটা কৌশলগত একটা ভুল। যুদ্ধের কিছু কৌশল থাকে যে আপনি কোথায় হামলা করবেন। আপনার যদি মার্কিন ঘাঁটিতে হামলা করতে, তাহলে মার্কিন ঘাঁটিতে হামলাটা করা উচিত। তার বাইরে যদি আপনি করেন, তাহলে এই আরব দেশের যে মুসলমান বা এই যে জনগোষ্ঠী আছে তাদেরকে আপনি কিন্তু প্রতিপক্ষ বানিয়ে নিচ্ছেন। ইরান এই কাজটা করবে কিনা বা তারা তাদের মস্তিষ্ক এত স্থূল কিনা আমি জানি না। যুদ্ধটা হচ্ছে ইসরায়েলের সাথে ইরানের। এই যুদ্ধ যদি আরব দেশগুলোর উপর চাপিয়ে দেওয়া হয় ইরানের থেকে, তাহলে ইরান অনেকগুলো ফ্রন্ট যুদ্ধক্ষেত্র তৈরি করছে, যেটা সামাল দেওয়াটা তার পক্ষে সম্ভব হবে না। আর এটা তারা হয়তো এই কারণেও করে থাকতে পারে যাতে এই দেশগুলো ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করে, কারণ আপনি জানেন বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে ইসরায়েলের শান্তি চুক্তি আছে। তো এইগুলো কিছু কৌশলগত কূটনৈতিক কিছু চাপ সৃষ্টির জন্য হতে পারে। তবে আমি দুবাই থেকে যেটা বুঝি, কিছু কিছু মানুষ আতঙ্কগ্রস্ত, হ্যাঁ প্রচুর আওয়াজ হচ্ছে, মানে আকাশের দিকে তাকালে মাঝে মধ্যে দেখা যায় যে কিছু আলোর স্ফুলিঙ্গ, যেটা আমরা একসময় স্টার ওয়ার্স এর মতো দেখতাম, সেরকম কিছু আলামত দেখা যায়। বাট একেবারে কোনো বোমা সংযুক্ত আরব আমিরাতের মাটিতে এখনো পড়েনি, যেগুলো ইন্টারসেপশনের ইয়ে হয়েছে। মানুষের মনে কিছু আশঙ্কা আছে, কিছু ভয়ভীতি তো কাজ করে, কিন্তু আমি গত এই 48 ঘন্টার ভিতরে আমার কাছে খুব একটা ভীতিকর কিছু মনে হয়নি, কারণ আমি গত 34 বছর ধরে এই দেশে আছি এবং আমি দেখেছি এদেশের সরকার আর যাই হোক রাষ্ট্রের নিরাপত্তার ব্যাপারে তারা খুব সবাই এক। এবং এদেশের গত প্রায় 15 বছর ধরে প্রচুর ডিফেন্স হার্ডওয়্যার প্রকিউরমেন্ট করেছে সংযুক্ত আরব আমিরাত, এবং আপনি জানেন এখানে প্রচুর F-16 থেকে শুরু করে অনেক ধরনের যুদ্ধাস্ত্র সংযুক্ত আরব আমিরাত ক্রয় করে তাদের ট্রেনিং নিয়ে রেডিনেস আছে, অর্থাৎ দেশটাকে রক্ষা করার জন্য পর্যাপ্ত পরিমাণ প্রস্তুতি তাদের আছে। প্রস্তুতি এবং ইউএই আপনি জানেন পুরো আবুধাবি এবং সব স্টেট গুলো এরা একেবারে বিজনেস ফোকাস। এখন আপনি যখন বিজনেস ফোকাসড একটা কান্ট্রি হন, দেশ হন, তখন আপনি যুদ্ধ পলিটিক্স এর বাইরে থাকার চেষ্টা করেন, এবং ইউএই এক্স্যাক্টলি তাই করছে। এটা চাইবে যে আলাপ আলোচনা করে এটাকে ইউএই কে যাতে এই কনফ্লিক্টের বাইরে নিয়ে আসা যায়। আমার ধারণা প্রচুর আলাপ আলোচনা হচ্ছে ডিপ্লোম্যাটিক লেভেলে, এটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। আমি খুব একটা আতঙ্কিত না,
তবে বেশ কিছু মানুষ আছে ভয়ভীতির মধ্যে আছে এটাকে। এটা আমাদের যারা প্রবাসী আছেন দুবাইয়ে বা সংযুক্ত আরব আমিরাতে, তারা কি অবস্থায় আছেন? বাংলাদেশ যেমন অনেকে শনিবার রাতে না ঘুমিয়ে কাটিয়েছেন, সারা রাত থেকে কাটিয়েছেন ভয়ে। এটা কি একটা আশঙ্কা তো আসে, আপনার আশেপাশে যখন বোমা বিস্ফোরণের শব্দ আসে তখন আপনার পক্ষে ঘুমানোটা ডিফিকাল্ট। তবে আমি আমার কথা বলতে পারি, অনেকের কথাই বলতে পারি, আমরা নিশ্চিন্তই ছিলাম এবং এখন পর্যন্ত নিশ্চিন্তই আছি। একটু আশঙ্কা থাকে যে কোনো সময় কি কিছু হতে পারে, বাট এই দেশটার সরকার গত 35 বছর ধরে অনেক রিজনাল কনফ্লিক্টের থেকে দেশটাকে বের করে নিয়ে এসেছে। আচ্ছা, আপনাকে আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছি। সৌদি আরব থেকে যিনি যুক্ত হয়েছেন মাহমুদুল হাসান পরশ, তাকে জিজ্ঞেস করেছিলাম আমাদের দেশের পত্রপত্রিকায় যে নিউজটা বের হয়েছে যে সৌদি যুবরাজের ইন্ধন আছে ইরানের উপরে হামলায়। আপনি একজন সাংবাদিক, সিনিয়র সাংবাদিক হিসেবে আপনার কাছে এই বিষয়ে কোনো তথ্য কি আছে? না, আমি এটা মনে করি না, এটা মনে করার কোনো কারণ নাই। এই তথ্যটা যেটা আপনি বলেছেন, এটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একজন বিশ্লেষক এটা সম্ভবত গতকালকে এই কথাটা বলার চেষ্টা করেছেন, এবং তিনি একটু রিপাবলিকান দলের এবং মার্কিন বর্তমান ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে। দেখুন, একটা যুদ্ধের মধ্যে কয়েকটা, একটা হলো সামরিক যুদ্ধ, আর একটা হচ্ছে মনস্তাত্ত্বিক স্নায়ু যুদ্ধ হয়। আপনি কিভাবে জনমতকে বিভক্ত করতে পারেন সেটাও কিন্তু একটা যুদ্ধ, সেটাও একটা ওয়ার। এবং এই যে বক্তব্যটা এসছে, বক্তব্যটা আসলে ইসলামিক যে দেশগুলো আছে এদের মধ্যে একটা বিভাজন তৈরির একটি প্রচেষ্টা। কোন মুসলমান রাষ্ট্রের নেতা আমি মনে করি না ইরানকে মানে ইসরায়েলকে দিয়ে হামলা করানোর জন্য ইন্ধন যোগাবে, আমি এটা কখনোই মনে করি না। তবে ইরানের সাথে, পারস্য সাম্রাজ্যের সাথে আরব দেশগুলোর কয়েক হাজার বছর ধরে একটা দ্বান্দ্বিক সম্পর্ক আছে। আরব, কারণ পারস্যের লোকজন এরা আরব না, এরা হচ্ছে ইরানিয়ান, এবং তাদের মধ্যে শিয়া সম্প্রদায়ের ইয়েটা বেশি, কিন্তু তারা মুসলমান। এবং যেহেতু ইসলামিক একটা ইয়ে রয়েছে এখানে সবার মধ্যে, আমার মনে হয় না এই অভিযোগটা সত্যি। এই কোনো আরব দেশের কোন নেতাই ইসরায়েলকে দিয়ে অন্তত মানে মিসাইল মারার পক্ষে ইন্ধন দিবেন না। এটা একটা প্রোপাগান্ডা, এবং আমি এটাকে প্রোপাগান্ডা হিসেবে দিতে চাই, কারণ এই প্রোপাগান্ডার উদ্দেশ্য হচ্ছে যে আরব বিশ্বকে যতটা পারা যায় বিভক্ত করা। আচ্ছা, সিরাজুল ইসলাম, আপনি এই বিষয়ে কি বলবেন? আপনার কাছে কি তথ্য আছে? আমি সাহেব যে কথা বললেন এই কথার সাথে আমি অনেকটাই একমত যে এই যুদ্ধ যেটা হয় সশস্ত্র, এটা একটা, আর যুদ্ধের একটা বড় অংশ হচ্ছে মনস্তাত্ত্বিক যুদ্ধ, যেটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, যেটা এই সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার পার্ট হতে পারে এটা। এবং আমেরিকা বা পশ্চিমারা এই কাজটা করে খুব সিদ্ধহস্ত, এই কাজে খুব উস্তাদ তারা, এবং এই কাজ করেই তো মুসলিম বিশ্বকে ডিভাইড করে ফেলেছে, সবসময় ডিভাইড করে রাখে। তা না হলে আজকে ইরানের সাথে প্রতিবেশী আরব দেশগুলোর এরকম দ্বন্দ্ব থাকবে কেন? তাদের কারণে হয়েছে। এবং এই মুহূর্তে যাতে আরব দেশগুলো ক্ষিপ্ত হয়ে সৌদি আরবের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে যায় বা মারাত্মক দ্বন্দ্ব করে, বা আন্তর্জাতিক অঙ্গনে ইরানকে কোণঠাসা করার জন্য এরা যাতে জোটবদ্ধ হয়, এইরকম একটা চেষ্টার অংশ হিসেবে এই কথা বলা হয়ে থাকতে পারে যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তিনি ভেতরে ভেতরে অনেক বেশি অনুরোধ করেছেন বা চাপ সৃষ্টি করেছেন যে ইরানের সরকার পরিবর্তন করে দাও। এটা হতে পারে। আবার আর একটা জিনিস হচ্ছে কি, যে যেহেতু দীর্ঘদিন ধরে ইরান সৌদি আরবের ভেতরে একটা দ্বন্দ্বের সম্পর্ক বিরাজমান, যদিও ইদানিং এই সিচুয়েশনটা অনেকটা কুল ডাউন হয়েছে, তো দ্বন্দ্বের সম্পর্কটা বিরাজমান। এবং যদি এইটা তাদের ভেতরে মনে এসে থাকে যে ঠিক আছে, বহুদিন তো দ্বন্দ্ব ছিল, এখন সুযোগ একটা হয়েছে আমেরিকা ইসরায়েলকে দিয়ে একেবারে ইরানকে ভালো মতো শিক্ষা একটা দিয়ে দিই, যদি পারে ওরা দিক, আমরা তো দিচ্ছি না, ঠিক আছে করো, তোমরা যা পারো করো, ভালো মতো করো, এমন হলেও হতে পারে, অসম্ভব কিছু না। তবে আমার কাছে মনে হচ্ছে মোটা দাগে যে এই সম্ভাবনাটা কম, বরং সম্ভাবনা ওইটাই বেশি যে পাশ্চাত্য আরব এবং মুসলমানদের ভিতরে এবং ইরানের ভিতরে একটা ডিভিশন তৈরি করে একটা সিচুয়েশন ক্রিয়েট করতে যাচ্ছে, যে সিচুয়েশনের প্রেক্ষাপটে আরব দেশগুলো ঐক্যবদ্ধভাবে হয় ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, অথবা আন্তর্জাতিক অঙ্গনে ইরানের উপর আরো চাপ সৃষ্টির জন্য ব্যবস্থা নেবে। আচ্ছা।